বিধানসভা কেন্দ্রে সনদ দে তৃণমূল কংগ্রেস প্রার্থী। একটু আগে আপনাদেরকে জয়োল্লাসের ছবি দেখাচ্ছিলাম, যেখানে ৭৫,০০০-এর কাছাকাছি ব্যবধানে পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার নৈহাটি কেন্দ্র থেকে জয়ী সনদ দে। এই সনদ দের হয়ে আমরা দেখেছিলাম ময়দানের একেবারে প্রাক্তন ফুটবলার থেকে বর্তমান ফুটবলার, ময়দানের কর্তা ব্যক্তিরাও কিন্তু কথা বলেছিলেন। সেই সনদ দে, একটা অন্য ইমেজ রয়েছে নৈহাটিতে, সেই সনদ দেকে দিয়ে বাজিমাত করে ফেললো আবারও তৃণমূল কংগ্রেস। যদিও এই নৈহাটিতে তৃণমূল কংগ্রেসই জয়ী ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দেরই আবারও জয় লাভ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, খুব একেবারে কোয়াইট ন্যাচারাল যাকে বলা যেতে পারে, যেটা এক্সিট পোল থেকে শুরু করে রাজনীতিবিদরা বলছিলেন নৈহাটি তৃণমূলেরই দখলে থাকবে এবং সনদদের একটা আলাদা ইমেজ আছে এলাকায়, তাই হলো। একেবারে সেটি দেখো, তোমাকে জানিয়ে রাখি, সকালবেলা যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয় তখন কিন্তু প্রথম রাউন্ডের শেষে ৪,৭২২ ভোটে এগিয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে, এবং সেই ধারা বজায় রেখে একেবারে ১০ম রাউন্ড পর্যন্ত, অর্থাৎ ১০ রাউন্ডের যে গণনা এবং ১০ রাউন্ডের গণনা, এবং আমরা জানি যে পোস্টাল ব্যালট সমস্ত ভোট গণনার শেষে অবশেষে একেবারে ৪৮,৯১২ ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং এই জয়ের ফলে কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেসের ছিল। জানি আমরা ২০১১ সাল থেকে এই আসনে জয়ী ছিলেন পার্থ ভৌমিক, যিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। লোকসভা ভোটে তিনি যখন তিনি নির্বাচনে দাঁড়ান এবং তারপর তিনি যখন জয়লাভ করেন, সেই জয়লাভ করার পর এই আসনে কিন্তু উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে কিন্তু একদম প্রথম থেকেই একেবারে যে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু নিশ্চিত ছিল, এবং সেই মতোই প্রথম রাউন্ড থেকে যেভাবে তিনি এগোচ্ছিলেন সেই ধারা বজায় রেখে ১০ম রাউন্ডের শেষে ৪৮,৯২২ ভোটে কিন্তু জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে। এবং যেটা সব থেকে বড় বিষয় ছিল যে সনদদের জয় নিশ্চিত, সেটা প্রথম রাউন্ডের পর থেকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু এখানে যে লড়াইটা হচ্ছিল যে দ্বিতীয় স্থান কে ধরে রাখবে, কিন্তু দেখা গেল লোকসভা ভোটের মতো এখানে কিন্তু দ্বিতীয় স্থানে রইল বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বামফ্রন্টের প্রার্থী সিপিআইএমএল, তিনি তৃতীয় স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে চলে গেছে কংগ্রেস। কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার হয়ে গেছে, বাম এবং কংগ্রেসের ভোট যদি যোগ করা হয় তাহলে লোকসভা ভোটে তারা যে ভোট পেয়েছিল তার থেকে কিন্তু এই বিধানসভার উপনির্বাচনে কিন্তু তাদের ব্যবধান কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ অনেকে মনে করেছিল যে আরজিকর কাণ্ডের পর কিন্তু হয়তো এই যে তার বাম কংগ্রেসে ভোট জোট করলে হয়তো সেক্ষেত্রে হয়তো ভোটে বাড়বে। কিন্তু এই উপনির্বাচনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, বিরোধীদের ভোট শুধুমাত্র বাম কংগ্রেস নয়, বিজেপিরও যে ভোটের শতাংশ সেইটাও কিন্তু কমেছে, অর্থাৎ লোকসভা ভোটে তারা একেবারে। এবং সুব্রত, আরেকটা অত্যন্ত সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে পার্থ ভৌমিক, তিনি তিনবারের বিধায়ক, তিনি ১৯,০০০-এর ব্যবধানে জিতেছিলেন ফাল্গুনী পাত্রের কাছে। সনদ দে ৪৮,০০০-এর, মানে প্রায় ৩ গুণের কাছাকাছি ভোট বাড়িয়েছেন। এটাও একটা সিগনিফিকেন্ট দিক কিন্তু এই কেন্দ্রে। একেবারেই দেখো, যে সনদ দে কিন্তু একেবারে মাঠের মানুষ বলা হয়। যে আমরা জানি যে নির্বাচন যখন শুরু হয়েছিল তখন ৩ প্রধান এবং আইএফের পক্ষ থেকে একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছিল এই সনদদের হয়ে, যেটা রাজনৈতিক বহু ব্যক্তিত্ব নির্বাচনে লড়াই করেছেন, বহু ফুটবলার রাজনৈতিক ব্যক্তিত্বে নেবে তারা নির্বাচনে লড়াই করেছেন, কিন্তু তাদের হয়ে ৩ প্রধান বা আইএফএ কিন্তু কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি। কিন্তু সনদ দে কোনো প্রাক্তন ফুটবলার না হলেও তিনি যেভাবে রাজনীতির ময়দানে নামেন এবং তার হয়ে ৩ প্রধান এবং যে আইএফের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু সনদদের যে একটা পরিষ্কার ইমেজ সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, আরজিকর কাণ্ডের পর বিভিন্ন চিকিৎসকরা তার হয়ে কিন্তু একেবারে ভিডিও বার্তা দিয়ে ভোট প্রচারে নেমেছিলেন এবং সেটাই কিন্তু ভোটের ফল বেরোনোর পর কিন্তু দেখা গেল। একদমই। দেখো সুব্রত, এই আমরা জানি যে সোদপুর ট্রাফিক মোড়, সেখানে কিন্তু কিভাবে রাত জাগো আন্দোলন হয়েছিল, একইভাবে আরজিকর ইস্যু কিন্তু তৃণমূলের এগেনস্টে এখানে গেল না। মানে কিন্তু এখানে একই জেলাতে হয়ে যাওয়া ঘটনাতেও সনদ দে জয়ী হলেন, মানে ওনার কিন্তু একটা ব্যক্তিগত ইমেজ এখানে তৈরি হয়েছে যেখানে আরজিকর প্রভাব ফেলতে পারলো না। দেখো, সনদ দে কিন্তু পরিষ্কার জানাচ্ছে তার ব্যক্তিগত ইমেজ নয়, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থাকে তারই কিন্তু এখানে ভোটের প্রকাশ ঘটেছে। নৈহাটির মানুষ কিন্তু সেই পক্ষেই রায় দিয়েছেন। তিনি আরো একটি বিষয় পরিষ্কার করেছেন, আমরা জানি যে এই নৈহাটিতে কিন্তু একটা সময় যখন আরজিকর কাণ্ড নিয়ে একটা মিছিল হচ্ছিল, সেই মিছিলের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে, যা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছিল এবং তারপরে কিন্তু অনেকেই মনে করেছিল এই যে ভোট, এই ভোটে উপনির্বাচনে তার প্রভাব কিন্তু পড়বে। কিন্তু ঠিক একেবারে উল্টো চিত্র দেখা গেল। আরজিকরের ওই ঘটনার পর বিরোধীদের ভোট সর্বোচ্চ ক্ষেত্রে কমেছে, অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপি হলো, বিজেপির ভোট শতাংশ কিন্তু ২০২৪-এর থেকে কমেছে এবং বামফ্রন্টের যে ২০২৪-এ ভোট ছিল তার থেকে কমেছে এবং বাম কংগ্রেসের জোট
যে হয়েছিল 2024 নির্বাচনে, তাদের এই ভোটে দুজনের ভোট যোগ করলেও কিন্তু তাদের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ সব মিলিয়ে যে আরজি করের যে কোনো প্রভাব এই নির্বাচনে পড়বে না সেটা কিন্তু একেবারে ভোট প্রচারের শুরু থেকে একদম প্রথম থেকেই বলেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো যে এখানকার মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে উন্নয়ন, সেই উন্নয়নের উপরই তারা কিন্তু আস্থা রাখছে। এখনো পর্যন্ত ভোটের ব্যবধান তুমি বললে, সনদদের প্রাপ্ত ভোট কি আপডেট করেছে? এখনো পর্যন্ত কি জানতে পেরেছো সেটা? এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু প্রাপ্ত ভোট কিন্তু আপডেট করা হয়নি, কিন্তু সেক্ষেত্রেও জানা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই কিন্তু বহু বুথেই যে বিজেপি এমন একটা শতাংশ ভোট পেয়েছে যেখানে কোনো কোনো বুথে 200%, মানে 200-রও নিচে ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি যে প্রার্থী হয়েছিল রূপক মিত্র, সেই রূপক মিত্র কিন্তু নিজের বুথেই কিন্তু 266 ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গেছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে আরজিকর কাণ্ডের পর বিরোধীদের ভোট কিন্তু ক্রমশ নিম্নগামী হয়েছে, এবং সেটাই কিন্তু এখানেও কিন্তু একেবারে দেখা গেল যে অনেকে মনে করেছিল এই ভোটে হয়তো বিরোধীরা জয়লাভ না করলেও তাদের যে ভোট, সেই ভোটের শতাংশে কিছুটা হলেও বৃদ্ধি পাবে, কিন্তু একেবারে উল্টো চিত্র দেখা গেল। একেবারেই সুব্রত, তুমি নজর রাখো সনদে, যেটা একেবারে বোঝাই যাচ্ছিল শুরু থেকেই যে জয় প্রায় নিশ্চিতের দোরগোড়ায়, সেই ছবিটাই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেল। 11:15 বাজে, মাত্র 11:15 বাজে, মানে 3-4 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে গেল সনদদের জয়। শুধু জয়ী হলেন না, পার্থ ভৌমিককেও ছাপিয়ে গেলেন। পার্থ ভৌমিক 2021-এ তিনি দুবারের বিধায়ক ছিলেন, তিনি পেয়েছিলেন 77,753 ভোট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এখানে সেই পার্থ ভৌমিককে ফাল্গুনী পাত্র, যে 19,000-এর ভোটের ব্যবধানে ফাল্গুনী পাত্রকে পেছনে ফেলে জিতেছিলেন, সনদদের রূপক মিত্রকে 48,000-এর কাছাকাছি ব্যবধানে পেছনে ফেলে জয়ী হলেন। অর্থাৎ প্রায় 3 গুণ, পার্থ ভৌমিকের থেকেও প্রায় 3 গুণ ভোট বেশি পেলেন, ব্যবধান অন্তত বাড়াতে পারলেন এই সনদে। এবার আমরা নজর রাখবো মাদারিহাটের দিকে। মাদারিহাটই ছিল একমাত্র বিজেপির দখলে থাকা সিট এই 6 বিধানসভা উপনির্বাচনে। সেই মাদারিহাটও কি এবার যেতে চলেছে তৃণমূলের দখলে? 6ই কি ছক্কা মারতে চলেছে তৃণমূল? ইঙ্গিত, ট্রেন্ড কিন্তু এখনো সেরকমই বলছে। মাদারিহাটে যদিও দ্বিতীয় রাউন্ড 9,900, মানে 10,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প। মাদারিহাটে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প এগিয়ে 10,000-এর কাছাকাছি ভোটে। সুপ্রিয় বসাক রয়েছে আমাদের সঙ্গে মাদারিহাট থেকে। সুপ্রিয়, মাদারিহাটই ছিল একমাত্র বিজেপির দখলে এই 6 কেন্দ্রের একমাত্র কেন্দ্র, সেই কেন্দ্রও কি এবার জয়প্রকাশ টপ্প ছিনিয়ে নিতে চলেছেন? কি ট্রেন্ড এখনো পর্যন্ত? দেখো, একদমই যে বিজেপির দখলে থাকা যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে যেতে চলেছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কিন্তু দ্বিতীয় রাউন্ড না, দ্বিতীয় রাউন্ডের পরবর্তীতেও কিন্তু তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ডের ফলাফল আমরা হাতে পেয়েছি। যে যেমনটা জানা যাচ্ছে যে মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে 17,978 ভোটে এগিয়ে রয়েছে। তার প্রাপ্ত ভোট 39,353। যেই জায়গায় ভারতীয় জনতা পার্টির রাহুল লোহার, তার প্রাপ্ত ভোট 21,375। বলা যেতে পারে যে মাদারিহাট বিধানসভা এক প্রকার তৃণমূলের দখলে যেতে পারে এমনটাই কিন্তু ট্রেন্ড বলছে, কারণ প্রায় 17,978 ভোট, অর্থাৎ বলা যেতে পারে 20,000-এর কাছাকাছি ভোটের ব্যবধান। সেই ব্যবধান কিন্তু কাটানো খুব একটা সহজ কথা নয়। এবং মাদারিহাট যে বিধানসভা ক্ষেত্র রয়েছে, যেটা বিজেপির দখলে, গত কয়েকটি বিধানসভাতে দেখা গিয়েছে মনোজ টিগ্গা সেখান থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পরপর 2 বার, এবং বর্তমানে মনোজ টিগ্গা সাংসদ হিসেবে রয়েছেন আলিপুরদুয়ারের। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির শক্ত ঘাঁটিতে প্রায় 20,000 ভোটে এগিয়ে থাকা মানে কিন্তু বলা যেতে পারে যে সেটা তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। আপাতত ধন্যবাদ সুপ্রিয়। মাদারিহাটও এবার যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। জয়প্রকাশ টপ্প এগিয়ে 10,000-এর কাছাকাছি ভোটে, যদিও এখনো বেশ কয়েক রাউন্ড বাকি আছে, তবে ট্রেন্ড কিন্তু মনে করছে পাল্টে যেতে পারে মাদারিহাটের শাসক দল। দ্বিতীয় রাউন্ড সবেমাত্র শেষ হয়েছে, এখনো কয়েক রাউন্ড বাকি আছে, তবে তাতেই দ্বিতীয় রাউন্ডেই 10,000-এর কাছাকাছি ব্যবধান করে ফেলেছেন জয়প্রকাশ টপ্প। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তো সেখানে